অবসর কল্যাণের টাকা দিতে আমাদের প্রস্তাবকে সরকার অনেক ধরে গ্রহণ করেছে। আপনারা সবাই জানেন, বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় একজন শিক্ষার্থীর কাছ থেকে 100 টাকা নিয়ে সরকার অবসর কল্যাণের ফান্ডে টাকা দিচ্ছে। আমরা বলতে চাই, আমাদের জাতীয়করণ করতে টাকার অভাব হবে, সেশন ফির কিছু অংশ আমরা সরকারি কোষাগারে জমা দিতে চাই। আমরা পাবলিক পরীক্ষার ফান্ডের সময়, ফর্ম ফিল আপের সময় আমরা সরকারি ফান্ডে কিছু অংশ টাকা দিতে চাই। আমরা রেজিস্ট্রেশনের সময় আমরা কিছু অংশ দিতে চাই। এভাবে আমাদের কাছ থেকে সরকার যদি টাকা নেয়, অনতিবিলম্বে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব। প্রিয় বন্ধুরা আমার, আমি আরো বলতে চাই, এই মুহূর্তে যদি সরকার আজকে যদি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দেয়, 72 ঘন্টার মধ্যে আমাদের যে রিজার্ভ ফান্ড রয়েছে, রিজার্ভ ফান্ডের পক্ষ থেকে 1000 থেকে 1200 কোটি টাকা, 1000 থেকে 1200 কোটি টাকা একটি ব্যাংক নির্মাণ করার মতো রিজার্ভ অর্থ আমরা সরকারকে দিতে পারি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বেতন পদ রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জমি জিরাত রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পুকুর রয়েছে। এইগুলি থেকে লিজ মানি হিসাবে প্রচুর টাকা আয় হয়। ওই ম্যানেজিং কমিটির নামের যে দানবটি আমাদের কাজে বসে আছে, সেই দানবরা এই অর্থগুলি নয় করে জোর করে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে টাকা নিয়ে প্রতিষ্ঠান প্রধানদেরকে চোর বানিয়ে ফেলছে। আর প্রতিষ্ঠান প্রধানরা ইতিমধ্যে শত শত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা আজকে চাকরিচ্যুতি হয়ে আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য আজকে যদি এই বদলি ব্যবস্থা থাকতো, তাদেরকেও আমরা আজকে সেভ করতে পারতাম। প্রিয় বন্ধুরা আমার, এক দেশে দুর্নীতি মেনে নেওয়া যায় না। সরকারি স্কুল কলেজের শিক্ষকদের কোনো অপরাধ হলে তাদের প্রথম পুরস্কার বদলি, আর এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি শাস্তি এমপিও বাতিল করা। এক দেশে দুর্নীতি চলতে পারে না। আজকের এই রাজপথ থেকে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, অনতিবিলম্বে আজকের মধ্যেই নেতৃবৃন্দকে থেকে কথা বলে ভর্তি বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করুন। এবং আমার যেই সারা বাংলার শত সহস্র শিক্ষককে আজকে চেয়ার ছেড়ে দিয়ে পথে পথে কাটতে হচ্ছে, তাদের জরুরি ব্যবস্থা নিতে হবে। এদেশের আমরা রাজনীতিবিদদের সাথে মিশে এদেশের শত সহস্র কোটি টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি করেছে। আমাদের গায়ে যদি রাজনীতির গন্ধ থাকে, তাদের কোনো কিছু হয় না, তাদের শুধুমাত্র বদলি হয়। আর আমার শিক্ষকের গায়ে যদি রাজনীতির গন্ধ থাকে, আমরা শিক্ষকের চাকরিচ্যুতি হয়। আগামী 72 ঘন্টার মধ্যে আমার যে সকল শিক্ষকদের চাকরিচ্যুতি করা হয়েছে, তাদেরকে তাদের চেয়ারে পুনর্বহাল করুন। তাদের যদি কোনো অপরাধ থাকে, আইনের আওতায় তাদের বিচার করুন। আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের চাকরিচ্যুত প্রধান শিক্ষকদেরকে, প্রিন্সিপালদেরকে তাদের শপথে পুনর্বহাল করে অপরাধী হলে আইনের আওতায় তাদের বিচার করা। ধন্যবাদ। প্রাথমিক পর্বের বক্তব্য শেষ করছি। প্রিয় শিক্ষক বন্ধুরা আমার, সারা বাংলার শিক্ষকদের আহ্বান জানাচ্ছি, প্রত্যেক স্কুলে ন্যূনতম 2 থেকে 5 জন করে আমার এনটিএসএ তরুণ শিক্ষকরা রয়েছে। আগামী দিন থেকে প্রত্যেক বিদ্যালয় থেকে ন্যূনতম 3 জন করে শিক্ষক পাঠিয়ে আমার এই জাতীয় প্রেস ক্লাবের উন্নয়নকে লোকারণ্য করে দিয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ে সহযোগিতার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কর্মী বাস্তবায়ন সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ।
এবং প্রত্যাশী মহাজোটের নেতৃবৃন্দ স্যার বক্তব্য দিয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বদলি কষ্টের দিনাতিপাত সম্পর্কে জ্বালাময়ী বক্তব্য নিয়ে আসছে কুমিল্লা থেকে রুহুল মামুন স্যার। রুহুল মামুন স্যার। আসসালামু আলাইকুম। আমি বদলি কার্যকর হয় না। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিগত সরকার আমাদের বদলির পথ একেবারে রুদ্ধ করে দিয়েছে। 2016 সালের আগে যখন কমিটির নিয়োগ ছিল, আমরা সরাসরি বদলি না থাকলেও কোনো না কোনো ভাবে আমরা বদলি হয়ে যেতে পারতাম। তারপর এনটিআরসি এর মাধ্যমে আরো স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ার পরেও 2021 সালে এসে 7 নং দ্বারা বন্ধ করে আমাদের পথটাকে একেবারে রুদ্ধ করে দেয়। আমরা 3 বছর ধরে আয়না করে অবস্থান করছি, আমাদের অবস্থা দেখে তারা কর্ণপাত করছে না। আমরা সচিবালয় সহ বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে বারবার স্মারকলিপি দিয়েছি, আমরা বারবার মানববন্ধন করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করছে না। আমাদের বিগত সরকার আমাদের এই দাবিগুলোকে আমাদেরকে শিক্ষক হিসেবে তারা গণ্য করে না, আমাদেরকে তারা কোনো মর্যাদাই দেয় না, আমাদেরকে তারা পিতা হিসেবে মনে করে। আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছি, তারা আমাদের দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে আমরা আপনাদেরকে দিব, দিলে আপনারা শহরে চলে আসবেন। আমি স্পষ্ট করে আমার কর্তা ব্যক্তিদের বলে দিতে চাই, আমরা শহরে যেতে চাই না, আমরা শহর থেকে আমাদের গ্রামে যেতে চাই। আপনারা জানেন আমাদের এনটি পদে মাত্র 12,750 টাকা দিয়ে আমাদের চাকরি শুরু হয়। এই 12,750 টাকা দিয়ে কি আমরা শহরে থাকতে পারবো? 12,750 টাকার বেশি আমাদের শহরে ভাড়াই দিতে হবে। সুতরাং এই ধরনের টান বাহানা করে বিগত সরকার আমাদেরকে বিভিন্ন ভাবে আটকাইয়ে রেখেছে, বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানির শিকার হয়েছে। আমরা মনে করেছিলাম বৈষম্যমূলক আন্দোলনের পর যে বিপ্লবী সরকার এসেছে, এই বিপ্লবী সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব শীঘ্রই আমাদেরকে আমাদের জন্মভূমিতে আমাদের গ্রামে ফিরে যেতে সহায়তা করবে। কিন্তু ইতিমধ্যে বৈষম্য বিরোধী সরকার, বিপ্লবের সরকার আসার পর আমরা বারবার তাদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে বলেছে আমরা দেখতেছি। এখন আমাদের যা মনে হচ্ছে এই বিপ্লবী সরকারেও গত সরকারের তারা লুকিয়ে আছে, তারা এখনো সেই দৃশ্য ছায়ার কারণে আমাদের বদলি এখনো দিচ্ছে না। তারা আমাদের মোট আটকানোর জন্য তারা আমাদেরকে দিচ্ছে পারস্পরিক বদলি। বলেন পারস্পরিক বদলিতে আমরা যা অবলোকন করেছি 1% শিক্ষক উপকৃত হবে না। আমার চাকরি, আমি চট্টগ্রামে চাকরি করি, চট্টগ্রামে যে সাবজেক্টে চাকরি করি, কুমিল্লায় কি আমার এই সাবজেক্টের কেউ চট্টগ্রামে কুমিল্লাতে চাকরি করবে চট্টগ্রামের কেউ? এইরকম একটা বৈষম্যমূলক পারস্পরিক বদলি দিয়ে তারা আমাদেরকে রুদ্ধ করতে চায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা বৈষম্যমূলক এই পারস্পরিক বদলি মানি না। আমরা চাই অনতি বিলম্বে সার্বজনীন শূন্য পদে বদলি চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা এই বদলি না দিবেন, আমাদের এই প্রস্তাব লোকারণ্য হয়ে যাবে, শিক্ষকের ভরপুর হয়ে যাবে, জনসমাগম পূর্ণ হয়ে যাবে। আমরা এই প্রেস ক্লাব থেকে বদলির প্রজ্ঞাপন নিয়েই ফিরবো, তার আগে আমরা ফিরবো না। আমি আমাদের এই কর্তা ব্যক্তিদের স্পষ্ট করে দিতে চাই, আপনারা আজকে ওয়ার্কিং টাইমের মধ্যে আমাদের সাথে বসুন, আমাদের প্রজ্ঞাপন দিন, আমরা সুশৃঙ্খল ভাবে ফিরে যাব। আমরা চাই প্রতিষ্ঠানে গিয়ে সাবলীল ভাবে আমাদের সর্বোৎকৃষ্ট দিতে, আমরা চাই শিক্ষার মান উন্নয়ন করতে। আমরা শিক্ষক, সেই শিক্ষক মহান পেশায় আমরা নিয়োজিত। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়। আমরা বঞ্চিত থেকে, আমরা মন খারাপ থেকে যখন ক্লাসে পাঠদান করতে চাই, তখন দেখি আমাদের ক্লাসে মন খারাপ। আমরা এই মন খারাপ নিয়ে কিভাবে শিক্ষা দিব? আমাদের নিয়োগ কুমিল্লা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, আমাদের ভাষাগত প্রবলেম হয়, ওইখানে আমাদের থাকার সমস্যা হয়, ওইখানে আমার খাওয়ার সমস্যা হয়। যার সামনে আগে ছিল এই জিনিসগুলো তারা টোটালি বন্ধ করে দিয়েছে। সুতরাং আমি সাংবাদিকদের সামনে আমাদের কর্তা ব্যক্তিদের পুনরায় আবার স্পষ্ট করে দিতে চাই, আপনারা আসুন, আজকের মধ্যে আমাদের সাথে বসুন, আমাদের সাথে আলোচনা করুন। আজকের মধ্যে যদি আমাদেরকে আপনারা প্রজ্ঞাপনের ঘোষণা না দেন, আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা শিখেছি, আমাদের শিক্ষার্থীরা আমাদের শিখিয়েছে। আপনারা দেখেছেন বিগত 5 তারিখে আমাদের শিক্ষার্থীরা কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে স্বৈরাচার সরকারকে পতন করেছে, আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি। সুতরাং আমরা জানি আমাদের দাবি কিভাবে আদায় করতে হয়। আমরা শিক্ষক, এই কারণে আমরা এখনো উশৃঙ্খলতায় বশবর্তী হতে চাই না।
আমরা আপনাদেরকে বলে দিতে চাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। সুতরাং শান্তিপূর্ণভাবে অবস্থানের মধ্যে আপনারা আসুন, আমাদের পারস্পরিক বুদ্ধির কথা সংস্কার করে সার্বজনীন শূন্যপদে বদলি নিশ্চিত করুন, সেই প্রত্যাশা আপনাদের করছি। পরিশেষে আমি সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে, যারা ভর্তি প্রত্যাশী সকল শিক্ষকদেরকে আহ্বান করবো, আজকের পরে যদি আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হয়, আপনারা কেউ প্রতিষ্ঠানে অবস্থান করবেন না। আপনারা যদি আমাদের এখানে চলে আসেন, তাহলে আমাদের কর্তব্যক্তিদের টনক নড়বে। আমি আবারও আমাদের কর্তব্যক্তিদের সেই কথাটি বলে দিতে চাই, আগামীকাল থেকে আমরা এখানে বসে থাকতে চাই না, আমরা চাই আমাদের ক্লাসরুমে, আমরা চাই আমাদের ক্লাসে ফিরে যেতে চাই, আমরা শিক্ষার্থীদের বঞ্চিত করতে চাই না। সুতরাং আজকের মধ্যে আপনারা আমাদের সাথে বসুন, আমাদের শূন্যপদে পারস্পরিক বুদ্ধি দিন। পরিশেষে আমি সাংবাদিকদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আপনাদের সাংবাদিকতার মাধ্যমে, আপনাদের প্রিন্ট ইলেকট্রিকের মাধ্যমে আমাদের এই বদলির দাবিটুকু উপরের মহলে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই, জলদি জলদি প্রজ্ঞাপন চাই, আজকের মধ্যে প্রজ্ঞাপন চাই, আজকের মধ্যে প্রজ্ঞাপন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সক্রিয় সহযোগিতাবৃন্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শূন্যপদে সর্বজনীন বদলির দাবিতে সারা বাংলাদেশ থেকে শূন্যপদে সর্বজনীন বদলি প্রত্যাশী অর্পণের আয়োজনে সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষকবৃন্দ আমাদের এই কর্মসূচিতে এসে আমাদেরকে ধন্য করেছেন, আপনাদের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করি আমাদের প্রত্যেকটা রাজ্য আন্দোলনে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারাই কিন্তু আমাদের শক্তি। আজকে আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই ওই সকল শিক্ষক নেতৃবৃন্দ যারা তাদের নিজেদের জীবন রক্ষা করে বিলিয়ে, নিজেদের সময় ব্যয় করে, টাকা ব্যয় করে, পরিশ্রম ব্যয় করে আজকে এমপি মুক্ত শিক্ষা ব্যবস্থা এই পর্যায়ে নিয়ে এসেছেন। আপনারা জানেন, আমরা যখন বর্তমান যুগে নতুন ভাবে নিয়োগ পাই, আমরা 12,500 টাকা স্কেলে বেতন পাই, কিন্তু এই পরিস্থিতি কিন্তু একসময় ছিল না। একসময় অনেক খারাপ অবস্থা ছিল, নাজুক অবস্থা ছিল। আমাদের সাবেক নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে এমপি মুক্ত শিক্ষা ব্যবস্থা এই পর্যায়ে হয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন আমাদের যে ঐক্য হয়েছে, আজকে ঐক্যের শক্তি কত বড় 5ই আগস্টে কিন্তু দেখা গিয়েছে। 5ই আগস্টে ঐক্যবদ্ধ শক্তিতে কিন্তু একটি স্বৈরশাসনের পতন হয়েছে। আজকে এমপি মুক্ত শিক্ষক দ্বারা বদলি প্রত্যাশী আমাদের কমিটি নিয়োগ, এনজিএস এর সনদবিহীন, এনজিএস এর সনদ সহ এবং সমাজপক্ষ সকল শিক্ষক কিন্তু আজকে ঐক্যবদ্ধ। সুতরাং এই বদলি না দিয়ে কিন্তু পাওয়া যাবে না। আপনারা জানেন, আমরা বহুবার মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা অনেকবার পুনরুদ্ধার চালিয়েছি, কিন্তু আমাদের পুনরুদ্ধার বারবার ব্যর্থ হয়েছে। কারণ ওখানে ওই সাবেক প্রেতাত্মা দেওয়া ছিল, সেই প্রেতাত্মা কিন্তু বসে রয়েছে। আমাদের সুবিধা পেলে আমাদের মাইন্ড অত পজিটিভ হবে, সরকারের প্রতি আমাদের মাইন্ড পজিটিভ হবে, এই কারণে কিন্তু আমাদের বদলি হচ্ছে না। আপনারা জানেন 2023 সালের জুলাই মাসে এখানে একটা তীব্র আন্দোলন চলতেছিল। এই আন্দোলনের সময় গাজীপুরে একটি কর্মশালা হয়েছিল। সেই কর্মশালায় কিন্তু আমি একমাত্র বদলি প্রতিনিধিত্ব করেছিলাম এবং সেইখানে শিক্ষা প্রশাসনের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শিক্ষা সচিব মহোদয় সহ বিভিন্ন শিক্ষা দপ্তরের ডিজি মহোদয় ছিলেন। সেখানে আমি জোরালো কণ্ঠে এই সর্বজনীন বদলির কথা উত্থাপন করেছিলাম। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি বেশি কথা বলতে চাই না, বক্তব্য একটাই, বদলির দাবি মানতে হবে, সার্বজনীন বদলির দাবি মানতে হবে। শিক্ষকরা আন্দোলন করে দেবে। আজকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আজকের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয়, আমাদের এই অবস্থান কর্মসূচি অনশনের মাধ্যমে সারা বাংলাদেশের যারা বদলি প্রত্যাশী শিক্ষক রয়েছেন, কেউ শিক্ষায় ফিরিয়ে যাবে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সুতরাং যেই মানসিক নির্যাতনের শিকার হচ্ছি আমরা, এই নির্যাতিত মানসিক অবস্থা নিয়ে আমরা প্রতিষ্ঠানে পাঠদান করতে পারবো না। আজকে দেখেন
আমার বাবা মারা গিয়েছে, আমার বাবা ভূত হয়েছিল 3টার সময়, মারা গেছে 8টার সময়। আজকে আমি যদি আমার কাছাকাছি পরিষেবায় চাকরি করতে পারতাম তাহলে কিন্তু আমার বাবা জীবিত আমি দেখতে পারতাম। আমার বাসা সাতক্ষীরা, আমি চাকরি করে মুরাদনগর কুমিল্লা, আবার মৃত্যু হওয়ার পরে কিন্তু আমি ক্ষমতা দিয়েছে। এই পরিস্থিতি কিন্তু আমাদের সবার, যারা আমাদের চাকরি করতেছি এই পরিস্থিতি সবার। সুতরাং আমার মনে হয় না বৌদ্ধ প্রত্যাশী কোনো শিক্ষক যারা করে চাকরি করছে তারা কেউই তার জীবিত কিনা বা জীবিত মায়ের ভূমিকা দেখতে পেরেছে। এবং কিছুদের আত্মীয়-স্বজন মারা গেলে জানা যায় শরীর আমাদের সুযোগ আমাদের হয় না। আমাদের বক্তব্য পরিষ্কার, আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় আমাদের কর্মসূচি লাগাতে চলবে। এই কর্মসূচি আবার অবসরের নেবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ফিরে যাবে না। এখানে আমাদের যারা নিয়োগ দেয় কর্মী কর্মী আমরা সবাই নিয়োগ পাই, এনটিএসসি নন এনটিএসসি সবাই, কিন্তু আমাদের বলছে আমাদের সবাইকে ভর্তি না দিলে আমরা কিন্তু সুবিধাটা পাবো না। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা কিন্তু দূর হয়েছে। সুতরাং আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই ন্যায্য দাবিটা আদায় করতে চাই। আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা? সবাই ঐক্যবদ্ধ আছেন কিনা? আমরা এই দাবিটা নিয়ে করতে চাই। যেহেতু এখানে বাজারের কোনো ফাংশন নাই, আমরা সরকারকে বিবৃত করতে আসি নাই, আমরা আমাদেরকে বিব্রত করতে আসি নাই, আমরা টাকা চাইতে আসি নাই, আমরা বাজেটবিহীন বদলি চাই। যেখানে এটা টাকার ফাংশন নাই, আমরা বলার সরকারকে আত্মহত্যা দিচ্ছি। আপনারা যখন বদলির আবেদন দিবেন 1,000 টাকা আমাদের কাছে ফি নেবেন, 1,000 টাকা ফি আমরা দিতে রাজি। কোটি কোটি টাকা সরকারকে রাজস্ব দিতে চাই এই পক্ষ থেকে। সুতরাং এখানে আর্থিক কোনো ফাংশন নাই, আমরা সরকারকে টাকা দিতে চাই। আপনারা কেউ টাকা দিতে চাই না, আমরা টাকা দিতে যাচ্ছি, আপনারা আমাদের টাকা নেন, আমাদের ফি বড় একটা ফি নিয়ে আমাদের ব্যবস্থা করেন। সুতরাং বদলি না আমাদের কাছে আমাদের যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। সর্বজনীন বদলি চাই, সর্বজনীন বদলি চাই। আমার বদলি প্রত্যাশী সহযোদ্ধা ভাই বোন স্যার ও ম্যাডামদের এত দূর দূরান্ত থেকে, কয়েক শত কিলোমিটার দূর দূরান্ত থেকে আজ আমরা সবাই কেন এই রাজপথে? আমরা শিক্ষক, আমরা কেন এই আন্দোলনে রাজপথে আসব? শিক্ষকরা কি কখনো আন্দোলন করে? বিগত সরকার ফিনল্যান্ড কারিকুলাম আমাদের সামনে নিয়ে এসেছে। আমরা তাদের নতুন কারিকুলাম, বিদেশি কারিকুলাম, ফিনল্যান্ড কারিকুলাম সবকিছু বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করেছি। কিন্তু আপনারা একটা কারিকুলামই নিয়ে এসেছিলেন, কিন্তু আপনারা কি জানেন ফিনল্যান্ডের একজন শিক্ষকের বেতন কত? একজন শিক্ষকের সম্মান কত? আজ আমরা বেসরকারি শিক্ষক, এমপিওভুক্ত কলেজ, মাদ্রাসা, কলেজ, ভোকেশনাল সব শিক্ষকরা আজকে আমরা বঞ্চিত। একই দেশ, একই শিক্ষা ব্যবস্থা, একই কারিকুলাম, কেন সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য? কেন সরকারি শিক্ষকরা, কেন সরকারি শিক্ষক তাদের একটা অপরাধে প্রতিষ্ঠান পরিবর্তন বদলি সেটা পাবে, আর আমরা বেসরকারি শিক্ষা একটা অপরাধে আমাদের এমপিও বাতিল? আমাদের তো বদলিটা বাতিল করলে, বদলিটা দিলে ভালো হতো। আমাদের এমপিও বাতিল না করে আমাদেরও যদি সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো বদলি সিস্টেমটা দিত, তাহলে আমরা মনে হয় এই যে অসহায় শিক্ষক যারা আছে আজকে আমরা এই রাজপথে থাকতাম না। আমরা বেসরকারি শিক্ষক, বিশেষ করে মহিলা শিক্ষক যারা, আমি অনেক মহিলা শিক্ষকের আর্তনাদ শুনেছি, কথা শুনেছি, অনেক প্রতিষ্ঠান প্রদান নিয়ে তাদের অনেক বিরূপ মন্তব্য শুনেছি। অবশ্য আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমার প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ খুব ভালো একজন মানুষ, সে আজকে আমাকে এখানে আসতে দিয়েছেন। কিন্তু আমি জানি সব প্রতিষ্ঠান প্রধান সব মহিলা শিক্ষকের সাথে সুন্দর ব্যবহার করে না। অনেক মহিলা শিক্ষক আছেন যারা সদ্য বিবাহিত বা নতুন একদম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মা, তারা কত মানবতার জীবনযাপন করে, কত কষ্ট করে, কত দূর দূরান্ত থেকে তাদের সন্তান, স্বামী, সংসার রেখে তারা একাকী দূর প্রতিষ্ঠানে চাকরি করে। আমরা যখন
শুনে পড়ে বুঝে আমরা আবেদন করেছিলাম। আমাদের আবেদনে বলা ছিল আমরা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবো। আমরা যখনই মন্ত্রণালয়ে গিয়েছি, সচিবালয়ে গিয়েছি, এনটিএসসি অফিসে গিয়েছি, তখনই তারা একই কথা বলতো, ঊর্ধ্বতন কর্মকর্তারা, আপনারা কেন দূর দূরান্তে আপনারা আবেদন করেছিলেন। আমরা তাদের এই এত বোঝাতে চেয়েছি যে আমরা আবেদন যখন করেছি তখন আমাদের নিজ প্রতিষ্ঠান বা নিজ উপজেলা বা নিজ জেলায় পছন্দ মতন আবার আমরা আবেদন করার সুযোগ পাবো, সেটা জেনে। তা না তো আমরা এত দূর দূরান্তে আসলে চাকরিতে জয়েন করতাম না। আমরা যখন মন্ত্রণালয়ে বিভিন্ন দরজায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমরা পিয়ন থেকে শুরু করে ওখানে যত কর্মকর্তারা আছে আমরা স্যারেরা ম্যাডামরা তাদের স্যার সম্বোধন করেছি। আসলে আমরাও তো স্যার, তাই না? আমরা স্যারেরা তাদের স্যার সম্বোধন করতে পারি, কিন্তু তারা আমাদের এই শিক্ষকদের কোনো মূল্যায়ন তো করেই না, বরঞ্চ আমাদের বিভিন্নভাবে কষ্টদায়ক কথা বলে। তারা জেনে শুনে বলে আপনাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে পারস্পরিক। আরে আমাদের তো পারস্পরিক দরকার নেই। 12.2 আমাদের কি বলা আছে? বলা আছে যে সমপদ শূন্য পদে আমরা আবেদন করতে পারবো। তাহলে আপনারা এখন এত ঘুরাচ্ছেন কেন? বিগত সরকার আমাদের দীপুমণি বলো হ্যাঁ বক্তি একটা যৌক্তিক দাবি, আবার নভেল এসে বলো হ্যাঁ আমি শিক্ষকদের পাশে আছি। আরে আপনারা ঠিক আছে যা বলে গেছেন। আমরা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমরা ছাত্রদের সাথে একত্র ঘোষণা করেছি। আমরা নতুন যে গভর্নমেন্ট যারা এখন বর্তমানে আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা মহিলারা আসলে অনেক অসহায়, অনেক অবহেলিত। আপনারা আমাদের দিকে তাকান। আমাদের স্বামী সন্তান রেখে দূর দূরান্তে চাকরি করছি। আপনারা আজকের মধ্যে আমাদের সাথে বসেন, আমাদের একটু আশা দেন। আপনারা বারবার আমাদের মিথ্যা আশা দিচ্ছেন। আমরা নতুন সরকারের সুদৃষ্টি কামনা করছি। আজকে আমরা যারা আসছি, আমি ফিজিক্যালি অসুস্থ, তারপর আসছি আপনাদের কাছে এই আন্দোলনে শরীক হয়েছি। শুধু একটু দাবি, আমাদের নিজ পরিবারে যেতে দিন। আমরা জাতীয়করণ চাই, কিন্তু জাতীয়করণ আমাদের পরে হলেও হবে, কারণ কি আমরা একটু বদলির জন্য আগে আসছি। আমরা দরকার হলে টাকা দেবো আপনাদের, আমাদের বদলির আবেদন করতে দিন এবং 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আমাদের বাড়িতে যেতে দিন প্লিজ। আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আমরা অসহায়, আমাদের নারী শিক্ষকরা অসহায়, তেমনি পুরুষ শিক্ষকরা অসহায়, কারণ তাদেরও সন্তান আছে, তাদেরও বাড়িতে বউ আছে। অনেক মহিলা শিক্ষকদের ঘর ভেঙে গেছে, অনেক শিক্ষকরা তাদের সন্তান বাবা মা হারিয়েছে, তাদের লাশ, তাদের খবর জানাজা কিছুই তারা দেখতে পায়নি। অতএব আমাদের এই আন্দোলন, আজকে আমরা এখানে থাকতে চাই না। আপনারা আমাদের সাথে বসেন, আমাদের শিক্ষকদের, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের বাচ্চাদের সাথে মিশতে দিন। আমাদের মন ভালো করুন, আমাদের মনে আশা পূরণ করুন। আমাদের মনে দুঃখ থাকলে আমরা কখনো সুন্দর পাঠদান করতে পারবো না। আপনারা আজ আমাদের সাথে বসবেন, মনে রাখবেন শিক্ষকরা যদি খেপে যায় তখন রাষ্ট্রে কখনো সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনারা বুঝেন, আপনারা সব জানেন। সর্বপ্রথম শিক্ষকদের স্থান উঁচুতে, সেই আপনার শিক্ষকদের মর্যাদা দিতে জানুন। সরকারি বেসরকারি কোনো বৈষম্য আমরা চাই না, আমরা সবাই করতে চাই। সবাই একমত? আচ্ছা, ধন্যবাদ। সর্বদিকে উপস্থিত হয়েছেন আমার অতি প্রত্যাশী শিক্ষক, সেই সাথে উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষিকা বৃন্দ। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া বায়ু বোনেদের, কারণ এই মিডিয়া বায়ু বোনরা অলরেডি অবগত হয়ে গেছেন এমপি শিক্ষকদের বৈষম্যের কথা। আমরা যতবার প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছি তারা আমাদেরকে সর্বাত্মক সাপোর্ট করেছেন। আমি ধন্যবাদ জানাই মিডিয়াদের। আপনারা আজকে জানেন সারা বাংলাদেশ থেকে বহু প্রত্যাশী শিক্ষকরা এখানে হাজির হয়েছে। আমি যখন প্রেস ক্লাবে ঢুকি আমি আন্দাজ করতে পেরেছিলাম অনেক শিক্ষক আসতে পারবে না। দেখেন স্কুল কলেজে হয়তো বসে বসে চোখের পানি ফেলছে, কিভাবে আসবে? 700-800 কিলোমিটার দূরে অবস্থান করছে আমার বহু প্রত্যাশী শিক্ষকরা। তারা ইচ্ছে করলেও তার দাবি নিয়ে প্রেস ক্লাবে আসতে পারছেন না, সেজন্য আমাদের বক্তৃতাও হচ্ছে না। আপনারা জানেন কয়েকদিন আগে সরকার আমাদের পারস্পরিক বদলির একটা প্রজ্ঞাপন
জারি করেছে। সেই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আমাদের বারবার আন্দোলনের ফলাফল হিসেবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা বুঝতেই চাচ্ছে না আমাদের কষ্ট, আমাদের হতাশা, আমাদের বিপর্যস্তের কথা। যদি বুঝতো পারস্পরিক বন্দির মতো প্রহসন আমাদের উপরে চাপিয়ে দিত না। আজকে শিক্ষকরা এখানে এসে দাঁড়িয়েছে পারস্পরিক বন্দির প্রজ্ঞাপন বাতিল করে শূন্য পদে সর্বজনীন বন্দি সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি জানি, আমরা জানি, আমি কিছুক্ষণ আগে দেখেছি এক ম্যাম কান্না করে দিয়েছে। এই কান্না শুধু আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে কান্না না, এই কান্না নিয়োগের পর থেকে। আপনারা প্রসেস জারি করেছিলেন যে যেখানেই নিয়োগ হোক, দূর দূরান্তে যেখানে অ্যাপ্লাই করবে সেখানেই নিয়োগ। যখন আমরা আপনাদের দাম মানতে গিয়েছি আপনারা বলেছিলেন নিয়োগ তো আপনারাই নিয়েছেন। বিগত সরকারে আমাদের অভিভাবকরা বলেছিলেন নিয়োগ তো দূর দূরান্তে আপনারাই নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, তখন আমরা নিয়োগ নিয়েছিলাম আপনাদের প্রফেসর বলি হয়ে, আমরা তখন নিয়োগ নিয়েছিলাম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করে করে নিজের অবস্থানে ফেরার জন্য, নিজের এলাকায় ফেরার জন্য। কিন্তু আপনারা কি করলেন? ভর্তি নিয়োগ দেখে আমাদের সেই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করা বন্ধ করে দিলেন। তার ফলশ্রুতিতে দিয়ে দিলেন পারস্পরিক বন্দি নামক প্রহসন প্রজ্ঞাপন। আমরা সেই প্রজ্ঞাপনের বাতিলের লক্ষ্যে এখানে সারা বাংলাদেশ থেকে শিক্ষক এসে হাজির হয়েছি। আপনারা হয়তো জানেন না, ভর্তি প্রত্যাশীরা শিক্ষকরা তার দাবি জানানোর জন্য ছুটিটা পর্যন্ত প্রতিষ্ঠান থেকে পায় না। সরকার থেকে ফোনের পর ফোন, ম্যাডাম আসতে পারি নাই, ছুটি পাই নাই, কি করব? কিন্তু তাদের যে দাবি, সেই দাবি আপনারা মেনে নেন, কারণ এই শিক্ষকরা জাতি গড়ার কারিগর। এখানে আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেক্টরের অনেক শিক্ষকবৃন্দ। আপনারা জানেন মাধ্যমিক সেক্টরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেক্টর। মাধ্যমিক সেক্টর ইজ দ্য ব্রিজ বিটুইন প্রাইমারি এন্ড হায়ার এডুকেশন। এইখানে যখন একটা শিক্ষার্থী পদার্পণ করে তখন তার মেন্টালি এবং ফিজিক্যালি গ্রোথ হয়। একটা শিক্ষার্থী যখন মেন্টালি গ্রোথ হয় আমাদের তো তাদের মেন্টালি বুঝে পাঠদান করতে হয়, কিন্তু আমরা শিক্ষকরা নিজেরাই মেন্টালি ভাবে বিপর্যস্ত থাকি। তাহলে সেই শিক্ষার্থীদের কিভাবে মেন্টালি সাপোর্ট আমরা দিব, কিভাবে তাদের আগামী স্বপ্ন দেখাবো, যেখানে আমার সন্তান আমার স্বপ্নই বিপর্যস্ত হয়ে আছে। আমাদেরকে মানসিক শান্তি দেন। আমরা জাতি গড়ার কারিগর হিসেবে নিজেকে গবেষণায় লিপ্ত করবো। আমরা গবেষণায় ফিরে যেতে চাই। আমরা সারাদিন পরিবারের টেনশন, আমরা সারাদিন 12,500 টাকার সংসার চালানোর টেনশন, আমাদের সারাদিন 1,000 টাকার বাড়ি ভাড়া পায় খুঁজে পাই না সেই টেনশন, আর কত টেনশন শিক্ষকদের দিবেন। কারণ রাষ্ট্র শিক্ষকদের নিয়ে চিন্তা করে না। সেই রাষ্ট্র দুর্ভাগা রাষ্ট্র, যে রাষ্ট্র শিক্ষকদের নিয়ে চিন্তা করে না, যে রাষ্ট্র শিক্ষকদের নিয়ে ভাবে না। আমরা দেখেছি বিগত সরকারের আমলে বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে, কিন্তু শিক্ষকরা এই প্রেস ক্লাবে কুকুরের সাথে ঘুমিয়েছে, কিন্তু তাদের কথা শুনে নাই। যখনই শুনেছে তখনই বলেছে গবেষণা করতে হবে। আর কত শিক্ষকদের নিয়ে গবেষণা করেছেন? অনেক তো গবেষণা করেছেন। একটা গবেষণার ফলাফল কি আমাদের উপরে অ্যাপ্লাই করেছেন? করেছেন তো। কারিকুলাম চাপিয়ে দিয়েছেন। যে কারিকুলাম চাপিয়ে দিয়েছেন, আমি কারিকুলামকে খারাপ বলছি না, বাস্তবমুখী কারিকুলাম, কিন্তু কথা হচ্ছে আমাদের শিক্ষকদের মেন্টালি প্রেসারে রেখে দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা না করে এই কারিকুলাম কিভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। এই বলি শুধু যে শিক্ষকের উপরে আসবে তা না, একটু মনোযোগ দিয়ে যদি আপনারা ভাবেন, যদি একটু গভীরে বিশ্লেষণ করেন, গবেষণা করেন, সেখানে শিক্ষার্থী উপকৃত হবে, প্রতিষ্ঠান উপকৃত হবে। কিভাবে সেটা? যখন কোনো শিক্ষক নতুন কোনো প্রতিষ্ঠানে যায়